এটা একটা মঘের মুল্লুক নাকি? চারিদিকে চুর আর চুর, গ্রামটা চুরে ছেয়ে গেছে। পরশু মুরগি চুরি, কালকে গরু চুরি, আজকে আবার ছাগল চুরি। কার এত বড় সাহস যে এই সুন্দরপুর গ্রামের রেখার ছাগল চুরি করে? এই লোকেরে আমাদের খুঁজে বের করতেই হবে। আমার মনে হয় চুরটা বেশি দূর মানুষ না, চুরটা আমাদের মধ্যেই থাকতে পারে। ও মেয়েরা, তোমরা কি বলো? রেখা, আমাদের মধ্যে তোমার কি কাউরে সন্দেহ হয়? বুঝতেছি, চাল পরা খাওয়াতে হবে, তা না হলে চুর ধরা পড়বে না। চুর যতই সেনা হোক না কেন, ধরা ওরে পড়তে হবে। বাউন ঠাকুরের চাল পরা, একবার খালি চুর বুবা থাকলেও কথা কয়ে ছাড়বে। শুনছেন শুনছেন? কিছু করছেন নাকি? আচ্ছা, এটা কি সুন্দরপুর গ্রাম? হ, আপনি এখন সুন্দরপুর গ্রামের মাটিতে দাঁড়ায় আছেন। আচ্ছা, ওই মাতবর রইসুদ্দিন সাহেবের বাড়ি কোনটা বলতে পারেন? ওই দিকে একটা পুকুর আছে, ওই পুকুরের পাশের বাড়িটাই মাতবর রইসুদ্দিনের বাড়ি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রেখা, বিটাটা মনে নতুন আইছে? হয়, আগে তো কোনোদিন দেখিনি মনে হয়। মাতব্বরের ভাইটা যখন আইছে তখন তো দেখ হবে নে। হ্যাঁ, তখন চিনে নিবানি। চল, ছাগলটার মনে পেট ভরে গেছে, চল। ভাই সাহেব, শুনছেন? মাতবর রইসুদ্দিন সাহেবের বাড়ি কোনটা? এটাই মাতব্বর রইসুদ্দিনের বাড়ি। উনি আসেন? আসেন, ভিতরে আসেন। চলেন। হ্যাঁ হ্যাঁ, করবানে করবানে, কোনো চিন্তা করেন না। হ্যাঁ, আসসালামু আলাইকুম। রাখি। ওয়ালাইকুম আসসালাম। কারে চাই? আমি মাতবর রইসুদ্দিন সাহেবের কাছে এসেছি। কিন্তু আপনারা তো চিনতে পারলাম না। আমার নাম পাপন। ও, আপনি বুঝি মাস্টার পাপন? জি। আপনার কথা উত্তরডাঙ্গা গ্রামের চেয়ারম্যান সব কইছে। আরে তারাই রইলেন কেন? আসেন আসেন, ভিতরে আসেন, আসেন আসেন। এই এই ঘরটা হলো আপনার থাকার জন্য। আপনি আসবেন জেনে আমি আগে থেকেই ঠিকঠাক করে রেখে দিচ্ছি। ধন্যবাদ এইটুকু কষ্ট করার জন্য। একজন লোক আসলে তা আগে থেকেই ঠিকঠাক করে রাখতে হয়, তাই আর কি। জি। আপনি রেস্ট নেন, আমি একটু আসছি। আচ্ছা, বসে। যে পদ একটা মাত্র শব্দ দ্বারা গঠিত হয় তাকে সরল পদ বলে। যেমন কলম, টেবিল, দয়ালু, বুদ্ধিমান, এইসব শব্দগুলোকে। ওরা কাপা কি হয়েছে? এই করছিলাম কি, আমাকে মানকে ছেমড়াটার একটু ভালো করে মানুষ করে দেন। ওর মতো বান্দর এই চুহুদ দিতে একটা অনেক। আচ্ছা ঠিক আছে, আমি অবশ্যই চেষ্টা করব। তুমি বসো বসো। যাই, একটু খেতে কাজ আছে। আচ্ছা, হ্যাঁ, কি করছিলাম? সরল পদ, কলম, টেবিল, দয়ালু, বুদ্ধিমান, এই সমস্ত শব্দগুলোকে সরল পদ বলে। ভাত আনতে এত দেরি করলি কেন? স্কুলে গেলাম, ভাত আনতে দেরি হইছে। কতদিন কইছি না, আগে কাজ পরে স্কুল। এই কথা কানে যায় না? ভাই ভাই, আহা, ওকে মারবেন না, ওকে মারবেন না। তাকিয়ে দেখুন, আপনার ক্ষেতের ওই কচি ধানের চারাগুলোর দিকে তাকিয়ে দেখেন। ওদের জন্য বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে আপনি কত কষ্ট করেন, কত পরিশ্রম করেন। নিশ্চয়ই ওগুলো বড় হয়ে আপনাকে ভালো ফলন দেবে, তাই না? ঠিক তেমনি
আপনার সন্তানকে শাসন করবেন, কিন্তু শাসন যেন সীমা ছেড়ে না যায়, আদরের হয়। সবচেয়ে বড় কথা হলো সবার আগে লেখাপড়া, তারপর অন্য সব কাজ। তাহলে দেখবেন ওই কচি চারার মতো আপনার সন্তানও বড় হয়ে আপনার পরিশ্রমের মূল্য পরিশোধ করবে। মাস্টার এতদিন তো এই কথা বুঝলি, অন বুঝলাম। অন থেকে আমার পবন রে আর স্কুলের লেখাপড়া করবো না। দাও। কালকে তোমাকে যে পড়া দিয়ে গেছিলাম সেটা শিখিছো? শিখেছি। তুমি? শিখেছি। আচ্ছা লেখো, তুমিও লেখো। কাকিমা, আপনাকে বাড়ি যে লোকটা থাকে উনি কিডা? উনি হলেন আমাকে সুন্দরপুর প্রাইমারি স্কুলের মাস্টার পাপন। উনি আমাদের বাড়ি থাকে। ও আচ্ছা, দেখি। স্যার, ভাজা মাছটা খুব মজা। আমি খাইছি, আপনি নেন। তাই নাকি? মাস্টার সাহেব, আমাদের গ্রামটা কেমন লাগতেছে? জি ভালো, খুব ভালো। আরো কিছুদিন যাক, আরো ভালো লাগবে না। বাবা সোহাগ, চল মাস্টার সাহেব একটু সুস্থভাবে খেতে দে। সেদিন যে লোকটাকে দেখছিলি না, উনি হইল এই সুন্দরপুর গ্রামের প্রাইমারি স্কুলের মাস্টার, নাম পাপন। আমি সেই দিনে দেখে বুঝতে পারছিলাম ওই রকম কিছু একটা হবে। হ, তেমন পরিচয় হয় নাই। মাতবরের বাড়িতে প্রাইভেট পড়াইতে যাই, কিন্তু কখনো তেমন কথা টথা কয় না। কি জানি কোন টাইপের বিডা। থাক, অত বেশি জানার দরকার নাই, বেশি জানা ভালো না। চল। কাকি, ও কাকি, কাকি কই গেলে? কিরে ডাকতেছিস কেন? তোমাকে মাস্টারের জন্য দুধ নিয়ে আইছি। আজকের থেকে তোমাকে মাস্টারে রোজ দুধ দিয়ে যেতে হবে। তা তোকে গরুর দুধ মিষ্টি হবে না তো? তা খালি টের পাবে না? ধরো, আমি যাই। স্যার, কি ব্যাপার? না ব্যাপার তেমন কিছু না। বুঝছিলাম কি, আপনি কি কারোর সাথে কথা কন না? হ্যাঁ বলি তো। তাহলে যে আমার সাথে দেখা হয়, কই আপনি তো কথা কন না? আমি প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় কিছু পছন্দ করি না। যখন প্রয়োজন হবে তখন তো কথা বলবোই। ও বুঝছি। আচ্ছা, আপনি তো টিউশনই করেন, তো পড়াশোনা করেছেন কতদূর? এই এসএসসি পাস করেছি। ও আচ্ছা আচ্ছা। আপনার ছেলে মেয়েদের প্রতি লেখাপড়া শেখানোর যে আগ্রহ, তা আমাকে মুগ্ধ করেছে। সত্যি বলতে কি, এই আমি, আপনি, আমাদের মতো যারা দেশের গ্রামে গঞ্জে আছে, তারা যদি যৌথভাবে মিলিত হয়ে গ্রামের ছেলে মেয়েদের বিশেষভাবে নজর দেই, তাদের শিক্ষার ব্যাপারে যত্নবান হই, তাহলে অবহেলিত সন্তানরা সুসন্তান হিসেবে গড়ে উঠবে। তাই যদি কিছু মনে না করেন, তাহলে আমি আপনাকে একটা কথা বলি। কোন? আপনি চাইলে আমি আপনাকে আরো কিছু টিউশনের ব্যবস্থা করে দিতে পারি। সে তো আমার সৌভাগ্য। আমি যাই, আমার একটু তাড়া আছে। আচ্ছা। মামি, তোমারে মাস্টার পাবনের কথা কইছিলাম না? হ্যাঁ, উনি আমারে আরো কয়টা টিউশনে জুটাই দিছে। লোকটা মনে খুব ভালো না রে? হ,
তোমার কথাই সত্যি। বুঝছো কোথায় যাচ্ছ? আপনাকে বাড়ি দুধ দিতে। ও ঠিক আছে, যাও। স্যার, একটা কথা কব? বলো, কি বলবে? স্যার, আজ একটু আপনি বিলের ধারে যায়েন, আপনার সাথে কিছু কথা আছে। শোনো, তোমরা এখন ছোট, তোমরা একদিন বড় হবে, লেখাপড়ায় শিক্ষিত হবে, লেখাপড়ার জন্য দেশের বাইরে যাবে, গ্রামের বাইরে যাবে। তোমাদেরকে একটা কথা বলি, এই যে গ্রাম থেকে লেখাপড়া শিখে অনেকে বড় হয়ে গ্রামের বাইরে চলে যায়, তারা আর কখনো গ্রামে ফিরে আসে না। এটা কিন্তু ঠিক না। তোমাদেরকে মনে রাখতে হবে যে গ্রামে অনেক উন্নয়নমূলক কাজ আছে। তোমরা শিক্ষিত হয়ে বড় হয়ে যদি গ্রামে ফিরে না আসো, তাহলে এই যে গ্রামের যে উন্নয়ন কাজগুলো আছে সেই কাজগুলো কারা করবে? আর তাই তোমরা যারা আজকে শিশু, দুদিন পরে যারা লেখাপড়া শিখে শিক্ষিত হবে, বড় হবে, তারা লেখাপড়া শিখে সবাই গ্রামে ফিরে আসবে। গ্রামের উন্নয়নের জন্য তোমাদের সবাইকে কাজে লাগতে হবে, কারণ এই গ্রামে অনেক উন্নয়নের কাজ আছে। তোমরা যদি লেখাপড়া শিখে বড় হয়ে এই উন্নয়নের কাজে না আসো, তাহলে গ্রামের উন্নতি হবে না। আর গ্রামের যদি উন্নতি না হয়, তাহলে দেশের উন্নতি হবে না। তোমরা কি আমার কথাগুলো বুঝতে পেরেছো? এই হচ্ছে সমাজ সেবা, এটা হলো সমাজ সেবা। সুতরাং তোমাদের সবাইকে সমাজ সেবায় নামতে হবে, লেখাপড়া শিখে গ্রামের উন্নতি করতে হবে, দেশের উন্নতি করতে হবে। মনে থাকবে সবার? রেখা, টিউশনি কেমন চালাচ্ছি? এই তো মোটামুটি চলতেছে। আরে তোমরা, সরি, আমি আপনাদেরকে তুমি করে বলেছি, আপনারা কিছু মনে করেননি তো? না, আমরা আপনার ছোটই হব, আমাকে তুমি করেই বলবেন। আচ্ছা, তো এখানে তোমরা প্রায়ই আসো তাই না? হ, এই জায়গাটা অনেক জায়গা থেকে আলাদা। এই জায়গায় আসলে মনের মধ্যে অন্যরকম একটা শান্তি লাগে, তা বোঝাই কওয়া যায় না। ঠিকই বলেছো। আমাদের গ্রামেও এমন একটা জায়গা ছিল যেখানে একটা মাঝারি গোছের আম গাছ ছিল। সেই গাছের নিচে প্রায়ই আমি বসতাম আর বসে বসে কবিতা লিখতাম। বুঝেছি, আপনিও আমাদের মতোই ছিলেন। চলেন একটু সামনে হাঁটি। চলো। আরে রেখা, কই যাচ্ছি? আমি তো তোকে বাড়ি যাচ্ছিলাম। আর আমি তো তোর কাছেই যাচ্ছিলাম। কেন? প্রত্যেক বছর আমাকে বাড়ি বাউল গান হয়, আজকে রাতেও বাউল গান হবে। তুই অবশ্যই অবশ্যই যাবি। আরে পাপন স্যারকে নেমন্তন্ন করে আইছি। রেখা, ভুলে যাস না যেন। আচ্ছা চল, আর অনেক জায়গায় যেতে হবে।
প্রাণ সখী গো ও গো প্রাণ সখী, আমি হলাম কৃষ্ণের রধুখী। আগকে আমাকে দিবে বাধা, পাগলিনী হইলাম রাধা, কৃষ্ণে মোরে কইরাছে উদাসী। সখী গো কে আমাকে দিবে বাধা, পাহালক ওরে পাগলিনী হইলাম রাধা, কৃষ্ণে মোরে কইরাছে উদাসী। ওরে কেমন করে পাইব তারে গো, কেমন করে পাইব তারে গো, কে দিবে বলি আমি হইলাম কৃষ্ণের দুঃখী। সখী গো আমি হইলাম কৃষ্ণের দুঃখী। সখী গো চাই নাই আমি ভবের বালা, গলায় দিলাম কৃষ্ণের মালা, আমি যখন হইলাম কলঙ্কিনী। সখী গো চাই নাই আমি ভবের ভালা, গলায় দিলাম কৃষ্ণের মালা, আমি যখন হইলাম কলঙ্কিনী। ওরে যখন মুড়ে আগার পাগে গো, যখন মুড়ে রাখবে দূরে গো, সখী দুই নয়নে একা রূপ দেখি আমি হইলাম কৃষ্ণের দুঃখী। সখী গো আমি হইলাম কৃষ্ণের দুঃখী। রেখা, আমি অনেক মেয়ে দেখেছি, কিন্তু তোমার মতো মেয়ে আমি খুব কমই দেখেছি। সত্যি কথা বলতে কি, তুমি সবার চেয়ে আলাদা, তাই তোমাকে আমি আলাদা দৃষ্টি নিয়েই দেখি। জানি না তুমি সেটা বুঝতে পারো কিনা। আমি কিছুটা বুঝতে পারিছি। তোমার সাথে যেদিন আমার প্রথম দেখা, সেদিন তোমাকে আমার অন্যরকম লাগলো, যে কারণে তোমার প্রতি একটা ভালো লাগা জন্মালো। অবশ্য সেই ভালো লাগাটা ছিল একটা ব্যতিক্রম। আরে দোস্ত, আমি তো তোমার বাড়িতে যাইতেছিলাম, দেখে আসলাম। কি দেখে আসলে? কি আর দেখবো, তোমাকে মাস্টারের কীর্তিকলাপ, কথা কওনের ধরন দেখে মনে হইলো একেবারে মাখামাখি ভাব। আচ্ছা দোস্ত, মাস্টার তো শিক্ষিত মানুষ, একে বোঝে টোঝে না, তার একটু বোঝাইয়া কও। না না দোস্ত, এই গ্রামে তোমার একটা মান সম্মান আছে, তার একটু বোঝাও, ভালো করে বোঝাও, নাইলে পস্তাবা। ঠিক আছে, বোঝাবো নি, চলো। মাস্টার, ও মাস্টার, আসুন আসুন, বসুন। বসার দরকার নেই, এই গ্রামের লোকজন আপনার খুব প্রশংসা করে, কয় আপনি একজন আদর্শ মাস্টার। তাই বলছিলাম কি, এমন কোনো কাজ করবেন না যাতে এই গ্রামে আমার ইজ্জত নষ্ট হয়। জি মানে? হ্যাঁ, তাই
রেখা, আমি খুবই চিন্তিত। কেন, কি হয়েছে? মাতবর সাহেব গত রাতে আমাকে বলেছেন আমি যেন এমন কোনো কাজ না করি যাতে তার মাথা নিচু হয়ে যায়। বুঝেছি। আমার মনে হয় কেউ আপনার সাথে আমার কথা কথি দেখছে, সে হয়তো সন্দেহ করে কিছু একটা করেছে। তাও হতে পারে, তবে যতই বাধার দেয়াল তৈরি হোক না কেন তোমার সঙ্গে আমার দেখা হবেই। তবে স্যার, আমার খুব ভয় লাগে। কিসের ভয়? আমার জন্য যদি গ্রামের মানুষ আপনার কলঙ্কিত করে। দূর বোকা, যাকে সত্যিকার ভালোবাসা যায় তার জন্য যদি একটু কলঙ্কের দাগ লাগে তাতে দোষের কিছু নেই। চলেন যাই। চলো। সে কি, তুমি এত বড় ঝাঁকা কাঁধে নিয়েছো কেন? আমার বাবা কাজ না করলে ভাত খাতে দেয় না। দেখো তো, দেখো একজন বাবার কাণ্ড। হ্যাঁ, এতটুকু ছেলেকে দিয়ে পরিশ্রম করাচ্ছে। কি করবে স্যার, ওরা তো গরিব। তাই বলে এতটুকু ছেলেকে দিয়ে পরিশ্রম করাবে নাকি? এই বয়সের ছেলের বই খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, আর তাকে পরিশ্রম করাচ্ছে। এভাবে তো আমাদের সন্তানদেরকে আমরা বেড়ে উঠতে দিচ্ছি না। একটু বাজারের দিকে। কয়েকদিন মনে মনে একটা কথা ভাবতেছি আপনারে কব বলে, কিন্তু সময় করে পারিনি। কি কথা বলো? আপনারে আমার খুব ভালো লাগে, তাছাড়া আপনারে আমি ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো সেটা কোনো অপরাধ নয়, কিন্তু আমি যে তোমাকে ভালোবাসা দিতে পারবো না। কেন, কিসের বাধা? সবচেয়ে বড় বাধা হচ্ছে রেখা। আমি রেখাকে ভালোবাসি। স্যার, আমি বুঝতে পারিনি, আমায় ক্ষমা করে দিয়েন। আমি চাই না রেখার ভালোবাসার পথে দেয়াল হতি। আমরা যে ভাষায় কথা বলি সেটা হচ্ছে বাংলা ভাষা, অর্থাৎ মানে বাংলাদেশের সাধারণ মানুষরা যে ভাষায় কথা বলে সেই ভাষার নাম হচ্ছে কি? বাংলা ভাষা। আমরা বাঙালিরা যেমন বাংলা ভাষায় কথা বলি, তেমনি পৃথিবীর বিভিন্ন দেশের লোকেরা তাদের নিজেদের ভাষায় কথা বলে। যেমন ইংরেজরা ইংরেজিতে কথা বলে, জাপানিরা জাপানি কথা বলে, তাই না? আচ্ছা, বর্তমানে বাংলা ভাষায় কত লোক কথা বলে বলতে পারবে? জানো? বলো তো কত? বাংলাদেশে না, বর্তমানে বাংলা ভাষায় প্রায় 25 কোটি লোক কথা বলে, ঠিক আছে? আর পৃথিবীর কোন কোন দেশে বাংলা ভাষা কথা বলে বলো তো? আচ্ছা আমি বলি, পৃথিবীর মধ্যে বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গের জনসাধারণ এবং আসাম, ত্রিপুরা, বিহার এবং উড়িষ্যার কিছু লোক বাংলা ভাষায় কথা বলে, ঠিক আছে? মনে থাকবে? আচ্ছা, বাংলা ভাষায় কোন কবি নোবেল পুরস্কার পেয়েছিলেন সেটা জানো? দোস্ত, ও দোস্ত, দোস্ত বাড়ি আসো নাকি? কে? ভিতরে আসো দেখি। কেরামত, এত রাতে তুমি, ব্যাপার কি? কি যে কও না দোস্ত, এই কেরামত মহলার কাছে রাইতার দিন কি আলাদা? সবই সমান। তোমার একটা জরুরি কথা কইতে আইছি। ভাবি, আপনি একটু ভিতরে যান তো, আমার দোস্তের সাথে একটু প্রাইভেট কথা আছে। ঠিক আছে,
তুমি একটু ভেতরে যাও, বসো। আচ্ছা দোস্ত, এই তোমার কতবার কইলাম ওই মাস্টার একটু বুঝাইয়া কতি, তা তোর কলা না। কেন, কি হয়েছে? আজকে বিকাল বেলা ওই সর্ষার খেতে দেখলাম ব্যাপারটা কেমন সুবিধাজনক মনে হচ্ছে না। কি কও? তার একটু বুঝাইয়া কও, ঠিক মতো বুঝাইয়া কও। ঠিক আছে, আমি বুঝাবো নি। ঠিক আছে, আমি তাহলে এখন উঠি। সে কি, কিছু খাইয়ে যাও? না, বাড়ি যাই এই খাবানি। তাহলে পানটাই খাইয়ে যাও। কেরামত মৌলা যা কয়ে গেল তা সত্যি না মিথ্যে তা একবার ভাবে দেখছো? কেরামত সকলের সাথে যাই কোক, সে বিশেষ করে আমার সাথে মিথ্যে কথা বলবে না, এটা আমি ভালোভাবেই জানি। দেখো রাহাত, তোমার বাবা সেই ছেলেবেলা থেকে তোমাকে যদি আদর যত্ন করে মানুষ না করতেন, তাহলে কি তুমি এত বড় হতে পারতে? পারতে না। আজ তুমি বড় হয়েছো, তোমার বাবা বৃদ্ধ হয়েছেন, শরীরের সমস্ত শক্তি হারিয়েছেন। তাই তোমার এখন কর্তব্য বাবার প্রতি খেয়াল রাখা, তার সেবা যত্ন করা। আর কয়েকদিন পর হয়তো তিনি এই পৃথিবী থেকে চলে যাবেন, তখন তোমাকে বিরক্ত করার আর কেউ থাকবে না। তাই এখন সময় আছে, বাবার কথা চিন্তা করে তাকে একটু সেবা যত্ন করো। স্যার, আমি এখন বুঝতে পারিছি বাবারে আর কোনোদিন কষ্ট দেব না। মনে থাকবে তো? থাকবে স্যার। হ্যালো, সালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কথা হলো চেয়ারম্যান সাহেব, আমাকে প্রাইমারি স্কুলে যে মাস্টার পাপনেরে পাঠাইছিলেন, সে খুবই আদর্শবান মাস্টার। কিন্তু কথা হলো চেয়ারম্যান সাহেব, সে আজকাল আমাকে গ্রামের একটা মাইয়ার সঙ্গে প্রায়ই আড্ডা দেয়, কথাবার্তা বলে। এসব লোকের চোখে পড়েছে। তাই বলছিলাম, এই গ্রামে আমার একটা ইজ্জত আছে, তাই না? ঠিক আছে, আমি দেখছি। কি ব্যাপার, হঠাৎ করে আমার পূর্ণিমার চাঁদের মুখে কালো মেঘের ছায়া নাইমাইছে যে? একা মায়া মানুষ আমি, তোমারে ছাড়া প্রতিটা দিন আমার যে কি কষ্টে কাটে সেটা কি তুমি বোঝো? আমি আমি তোমার তোমারও তো বোঝার দরকার নাই, তুমি তো বিদেশে সুখী ছিলে। রেখা, প্রবাস জীবনটা বড়ই কষ্টের। সেখানে তোমারে ছাড়া প্রতিটা মিনিট যে আমার কিভাবে কাটতো সে আমি তোমারে করতে পারবো না। দিনের সূর্যটা যখন রাতের কাছে হারায় যেত, তখন বারবার তোমার কথা মনে পড়তো, কিন্তু শেষে না পাওয়ার হতাশা বুকে বাসা বাঁধত। এক সময় তোমার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমায় যেতাম টেরই পাতাম না। বাদ দাও তো সব কথা।
এসব ভাবে শুধু শুধু কষ্ট করার লাভ নাই। শোনো, তুমি নাকি কতি চাইলে, কই কইলে না তো? ক্ষতি তো চাইছিলামই, কিন্তু ক্ষতি পারলাম কই? কেন, তোমারে কি কেউ কতি মানা করিছে? কয়ে ফেললেই তো হয়। সেই চেষ্টাই তো করে যাচ্ছি, কিন্তু যখনই তোমার চোখে চোখ পড়ে তখনই আমার ভিতরে সমস্ত কথাগুলি স্তব্ধ হয়ে যায়। কিন্তু চোখ ভরে শুধু তোমারই দেখতে ইচ্ছা করে। শোনো, এক ছিল টিকটিকি আর এক ছিল বাঘ। সোহাগ, 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 তুমি এখন যাও, তোমার বাবা ডাকছেন। না স্যার, আমি গল্প শুনবো। সোহাগ। তারপর হলো কি, সেই বাঘ একদিন টিকটিকিকে খেতে চাইলো। তার সে কখন থেকে ডাকতেছি, কথা কানে যাচ্ছে না। চল। না স্যার, আমি যাবো না স্যার, আমি গল্প শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম আপনি নাকি ওই পাড়ার রেখার জামাই, তাহলে তো আপনি আমাগো জামাই। ভালো, খুব ভালো। কি ব্যাপার? না, এই ব্যাপার তেমন কিছু না। করছিলাম কি, একটা বিবাহিতা মাইয়া এই অবিবাহিতা ছেলের সাথে মেলামেশা করে, এটা ঠিক না, মানুষের চোখে লাগে। আপনি আপনি কি করতে যাচ্ছেন? না, এই তেমন কিছু না। করছিলাম কি, আপনার স্ত্রী রেখা ওই মাস্টার মশাইয়ের সাথে একটু, আপনার তো একটা মান সম্মান আছে, এই আর কি। শোনো, তোমার আর বিদেশ যাওয়া লাগবে না। তোমারে ছাড়া একা একা আমার একটু ভাল লাগে না। কি ব্যাপার, কথা কচ্ছো না কেন? কি হয়েছে তোমার? কই কিছু না তো। কিছু না করলি হলো, আমি তোমার মুখ দেখেই বুঝতে পারি। প্রাণ সখী গো, ও গো প্রাণ সখী, আমি হলাম কৃষ্ণের রধুখী। আগকে আমাকে দিবে বাধা, পাগলিনী হইলাম রাধা। কৃষ্ণে মোরে কইরাছে উদাসী। সখী গো, কে আমাকে দিবে বাদায়া, পাহালক ওরে পাগলিনী হইলাম রাধা। কৃষ্ণে মোরে কইরাছে উদাসী। সখী গো, কে আমাকে দিবে বাদায়া, পাহালক ওরে পাগলিনী হইলাম রাধা। কৃষ্ণে মোরে কইরাছে উদাসী। রেখা, রেখা, রেখারে আপনার কি দরকার? ওর সাথে আমার কিছু কথা ছিল। আমি সুন্দরপুর প্রাইমারি স্কুলে টিচার ছিলাম। রেখার সাথে আপনার কি করে পরিচয়? আমি যে বাসায় থাকি, রেখা সেই বাসায় টিউশনি করে, সেখান থেকেই ওর সাথে পরিচয়। ও খুব ভালো মেয়ে, তাছাড়া ওকে আমি পছন্দ করি। আর জীবনে যদি কখনো বিয়ে করি তাহলে ওকেই করব। ভুল, আপনি ভুল স্বপ্ন দেখছেন। ওকে আপনি বিয়ে করতে পারবেন না, কারণ ও আমার বিবাহিত স্ত্রী। আপনি কাঁদছেন? কই
না তো। আমি সব বুঝতে পারছি। ভাবি, আপনার সেদিনের কথাই সত্যি হয়ে গেল। আগামীকাল সূর্য ফুটে উঠলেই আমি আপনাদের ছেড়ে অনেক দূরে চলে যাব। ওই রেখারে নিয়ে আপনার সম্পর্কে আমাকে মাতবারে কেউ কইছে। তারপর মাতবার ওই উত্তরডাঙ্গা চেয়ারম্যানের সাথে আলাপ করেছিল। কি বলছেন ভাবি? সত্যি বলছি। ভাইজান, একটা ভুলের জন্য আমি আপনার কাছে ঘৃণার মানুষ হয়েছিলাম। আজ অন্তত এই বিদায় মুহূর্তে একটিবারের জন্য আমাকে আদর্শ মানুষ হিসেবে দেখেন। না মাস্টার, এতদিন আপনার যে চোখে দেখেছি আর সেই চোখ আমার নেই। আজ আমার চোখ একটু খারাপ না, আজ আমি একটা সুন্দর চোখেই আপনারে দেখছি। আল্লাহ আপনার মঙ্গল করুক। স্যার, স্যার আপনি যাবেন না স্যার। আপনি চলে গেলে আমি কার কাছে গল্প শুনবো স্যার? তুমি তুমি তোমার আম্মুর কাছে গল্প শুনবে? না, আমি আমার আম্মুর কাছে গল্প শুনবো না স্যার। আমি আপনার গল্প শুনবো, আমি আপনার সাথে যাব স্যার। স্যার, 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 স্যার আপনি যাবেন না স্যার। আমি কারো কাছে পড়বো না, আমি আপনার কাছে পড়বো স্যার। না সোহাগ, আমি তো চিরদিন এখানে থাকতে পারবো না। আমাকে এখান থেকে চলে যেতেই হতো, সেটা দুদিন আগে আর দুদিন পরে। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস, আমাকে দুদিন আগেই এখান থেকে চলে যেতে হচ্ছে। তুমি চিন্তা করো না, তোমার বাবা তোমার জন্য নতুন নতুন মাস্টার এনে দেবে। সে তোমাকে আমার চেয়ে অনেক অনেক বেশি আদর করবে, অনেক অনেক ভালো পড়াশোনা করাবে। না স্যার, আমি আপনাদের বাড়িতে গিয়ে আপনার আম্মুকে বলে আসবো। আপনি আরো কিছুদিন পরে যাবেন। আপনি এখন যাবেন না স্যার, আপনি যাবেন না স্যার। আপনি চলে যাচ্ছেন, ঠিক আছে যান। আমি আর বাড়িতে যাব না, আমি আর বাড়িতে যাব না স্যার। সোহাগ, সোহাগ, তুমি আমার ভিতর কি এমন দেখেছো যে আমাকে ভুলতে পারছো না? তোমাদের এই গ্রামের মানুষগুলো আমাকে ভুলে গেছে, কিন্তু কিন্তু তুমি আমাকে ভুলতে পারছো না কেন? সোহাগ, সোহাগ, তুমি যদি আমাকে যেতে না দাও তাহলে আমি অনেক অনেক বেশি কষ্ট পাবো। আমি তোমার চেয়ে অনেক বেশি কাঁদবো। না স্যার, আপনি কাঁদবেন না স্যার, আপনি কাঁদবেন না। সোহাগ, আমি তোমার স্যার, তুমি আমার কথা শুনবে না? হ্যাঁ শুনবো। তাহলে শেষবারের মতো বলছি, তুমি আমাকে আর বাধা দিও না। আমি দোয়া করি তুমি তুমি অনেক বড় হও, মানুষের মতো মানুষ হও, অনেক বড় হও। স্যার,
এই গ্রামটাকে আমি ভালোবাসতে পারলাম না। এই গ্রামের মানুষগুলো আমাকে চিনেও অচেনার কালি মাখিয়ে দিল। স্যার এইরকম কথা করছেন কেন? বলছি দুঃখে, একটা দুঃখের পাথর আমার বুকটাকে আঘাত করেছে, তাই। আপনি চলে যাবেন তা আমার একটুও কম নেই, তাতে আমার কোনো দুঃখ নাই। তা রেখা আপনারা আগায় দিতে আসেনি? ও আমাকে এগিয়ে দিতে আসবে কেন? ও আমার কে? ও তো আমার কেউ না, ও তো আরেকজনের বিবাহিত স্ত্রী। ও আমার সঙ্গে বালুচরে দুদিন ঘর বেঁধেছিল, ওর সময় শেষ। সেই বালুচরের ঘর ভেঙে দিয়ে আমাকে একা করে গেছে। ওর চোখে আমি এখন অচেনা। অশ্রু, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, পারো তো ক্ষমা করে দিও। আপনি কোনোই কষ্ট দেননি, আমার ভুলের জন্যই আমি কষ্ট পাইছি। যেখানে একটা বেদনার পাহাড় গড়ে উঠেছে, সেখানে একটা কষ্টের ছোট টিলাকে মানায় না, তাই আমি চলে যাচ্ছি। তুমি তুমি ভালো থেকো। হ্যাঁ, আমি আমার পথে যাচ্ছি, যে পথ বেদনার ধুলোয় ভরা। স্যার এসব আপনি কি করছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কোনো দরকার ছিল না মিথ্যে স্বপ্নের বালুচরে ঘর বেঁধে, যা নিমেষেই ভেঙে যায়। তুমি কেন একটিবার বলনি তুমি অন্য ঠিকানার মানুষ, তুমি বিবাহিতা? কেন তুমি আমাকে আলিয়ার পথে হাঁটতে বললে? বলিনি, কারণ আমি আপনারে কষ্ট দিতে চাইনি। তাছাড়া আপনি তো কখনো জিজ্ঞেস করেননি যে আমি বিবাহিত কিনা, আর ভালোবাসলি যে ঘর বানাতে হবে তার তো কোনো মানে নেই। হ্যাঁ রেখা, এই কথাটা আমি এতদিন বুঝতে পারিনি। আমার আবেগই আমাকে অবুঝ করে রেখেছিল। আজ আমি বুঝতে পারলাম। রেখা, পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা সবকিছু হারায়, কোনো কিছুই পায় না। আজ আমি তাদেরই একজন। আসি।